আসসালামু আলাইকুম। আমি যশোর জেলা ছাত্রলীগ থেকে আপনাদের ইমন গাজী বলছি। তো আসলে অনেকে একটা বিষয় জানতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে ৫ তারিখে আমার কি হয়েছিল? ৫ তারিখে আমি কোথায় ছিলাম? এবং সেই সিনারিটা আপনারা জানতে চান। আসলে বিস্তরভাবে বলা সম্ভব নয়। অনেক কিছু সিক্রেট রাখতে হয়। তো আমি ৪ তারিখে যখন আমরা আন্দোলন বলতে আরকি এই জঙ্গি মোকাবেলা করে যখন আমরা বাসায় আসি, আর কারফিউ থাকার কারণে ৫ তারিখে আমাদের কোনো সভা সমাবেশ ছিল না। সে সময় আমরা কি করলাম? বাসায় ছিলাম, যে যার মতো ফেসবুকে খেয়াল রাখছিলাম, টিভিতে নিউজগুলো দেখছিলাম। তো একটা পর্যায়ে যেয়ে দেখলাম যে সরকার পতন হয়ে গেছে। তখন তো মাথায় বাজ পড়ার মতোই। তবে একটা মনোবল ছিল, একটা শক্তি ছিল যে কখনো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, হয়তো আমাদের কোনো ক্ষতি হবে না। চারিদিকে যেভাবে যা হচ্ছে আরকি। তারপরেও ছিলাম কিছুক্ষণ বাসায়। পরে নিউজ আসলো যে বিভিন্ন অস্ত্র-শস্ত্র সহ, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র সহ আমাদের বাসার উদ্দেশ্যে আসছে। তো সে সময় আমি আমার পরিবারের সকলকে সেফ জোনে পাঠাই এবং আমরা আমাদের বাড়িটা আটকে দিয়ে যখনই চলে যাব ভাব, ঠিক সেই সময় ওরা চলে আসে আরকি বাসার এখানে। তো তখন কি করলাম? তখন আর দৌড়ে পালিয়ে আমাদের সাইডে একটা জঙ্গল ছিল, জঙ্গলে কবরস্থান ছিল। তো আমার পিতা, আপনারা জানেন, আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি জড়িত, জেলা আওয়ামী লীগের। তো তখন আমরা কবরস্থানে অবস্থান নিলাম। কবরস্থানের পাশেই, একেবারে কবরের পাশেই আমরা শুয়েছিলাম দুজনে। প্রচন্ড মশা আর বুক ভরা ভয়। মৃত্যু ভয় পায় না কে ভাই? তো সেভাবে আমরা কবরের পাশেই রাত সম্ভবত ৩:৪৫ পর্যন্ত ছিলাম। এর ভিতরে অহরহ কল আসছিল, আমরা ফোন বন্ধ করে রাখছিলাম যাতে ট্র্যাক না করতে পারে। হ্যাঁ, তারপরে পরিস্থিতি সব ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওখানে বসে, কবরস্থানে বসে আমরা বিভিন্ন জায়গায় কল করলাম। যারা কল দিয়েছিল ব্যাক করছিলাম, পরিস্থিতি শুনলাম। বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং সিসি ক্যামেরায় দেখা গিয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, এই সমস্তগুলো আরকি। আর অকথ্য ভাষায় গালি। তাদের গালির একটা উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগ করা ছুটিয়ে দিব। আর অনেক বাজে বাজে গালি সহ সেগুলো বলেছে। আওয়ামী লীগ করা তারা ছুটিয়ে দিবে। ভাই, অন্য কোনো অন্যায় কি আর পান নাই যে এরা এই অন্যায় করেছে, এই কারণে আমরা এই শাস্তিটা এদের দিতে এসেছি? সেরকম কোনো অন্যায় পায় না। জাস্ট অন্যায় পেয়েছিল আওয়ামী লীগ করি তাই। হ্যাঁ, জীবনে কখনো কাউকে থাবা তো মারা দূরের কথা, কারো দিকে চোখ গরম করেও তাকালাম না। আর হচ্ছে আপনার চাঁদাবাজি তো দূরের কথা, হারাম আমরা কখনো খাই না। ঠিক আছে? যাই হোক, আর ক্ষমতার কাকে বলে বলেন? আমার পরিবারের থেকে ক্ষমতাবান ব্যক্তি আর কে ছিল? আমার একজন কাকা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, রানিং সভাপতি কেন্দ্রীয় কমিটির। আর একজন কাকা বাংলাদেশ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার APS 2। আমাদের আর কি ক্ষমতা লাগে? এই ক্ষমতা পেয়ে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা কখনো করি নাই। আমরা ইসলামিক শিক্ষায় বড় হয়েছি, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, আমাদের শিক্ষা আছে। আমরা সুষ্ঠু রাজনীতিটা করে যাওয়ার চেষ্টা করেছি। যাই হোক, বাড়ি ঘর ভাঙচুর করলো। তারপরে আমাদের এখানকার স্থানীয় একজন সেভেক যেটি বলা যায়, যে সে তার বাসায় আমাদেরকে অবস্থান দিল। সে রাতটা থাকলাম। সেটা ছিল, থাকতে থাকতে তখন আবার একটা কল আসলো যে আমাকে খুঁজে বেড়াচ্ছে আমার ছবি দেখিয়ে ভাঙচুর করবে। একটা বিভীষিকাময় একটা অবস্থা। যাই হোক, কোনো রকমে আমরা ওই রাতটা পার করলাম। কি করব ভাবতে ভাবতে চিন্তা করলাম আমাদের গ্রামের বাসা গোপালগঞ্জে চলে যেতে হবে, এখানে আর কি থাকা যাবে না। পরে আমরা ৩-৪ দিন এখানে থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম বহুত রাতে। হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে বহুত রাতে অন্য একটা এরিয়া দিয়ে গোপালগঞ্জ চলে গেলাম। তারপরে প্রায় প্রায় বাসায় আসে, এই করে, পুলিশ আসে, অত্যাচার করে, এগুলো সব সহ্য করতে হয়েছে আমার অসুস্থ মায়ের। তারা সব অসুস্থ থাকা অবস্থায় সব সাহসিকতার সাথে মোকাবেলা করেছে। দীর্ঘদিন গোপালগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা পালিয়েছিলাম। বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, তবে যা পরিস্থিতি দেখছিলাম যে এয়ারপোর্টে বা বেনাপোল বন্দর যেখানে বলেন না কেন, অ্যারেস্ট হচ্ছিল আর কি। তো আমরা সে সময় রিস্কটা নেই নাই, ওখানে ছিলাম। এর ভিতরে আমার পিতা যশোরে আসে। যশোরে এসে তিনি হচ্ছে তিনি একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলেন, ইনফরমেশনের কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে অ্যারেস্ট হয়ে দীর্ঘদিন তিনি কারাবরণ করেন। হ্যাঁ, অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করেছিলেন। কিছু করার ছিল না, ছটফট করতাম। কিছু করার, কি করবো আমরা বলেন? তারপর আইনি সহযোগিতা নিয়ে দীর্ঘদিন পর তার জামিন হয়। জামিন হওয়ার পরে এখন আমরা সুষ্ঠুভাবে হোক আর যেভাবে হোক বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। বেঁচে আছি, এটা তো মূলত আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছি মূলত, এই জিনিসটা হওয়ার কারণ কি? শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে কি এই অত্যাচারটা করলেন? তারপরে কি হলো? যশোরের বুকে একবার আমার আমার পিতা তো সারা বাংলাদেশে আওয়ামী লীগের ভিতরে প্রথম প্রতিবাদ সমাবেশ করেন। হ্যাঁ, সেই প্রতিবাদ সমাবেশ করার দিনই একটি বিশাল ক্ষমতাধর দলের হাতে তিনি ব্যাপক অপমান, অপদস্থ এবং মারধরের শিকার হন। যাই হোক, এগুলো রাজনীতির অংশ। তো এইগুলো রাজনীতির অংশ হলো কেন? এই রাজনীতির অংশ কি সারা জীবন থাকবে? পট পরিবর্তন হলেই কি আমরা আরেকজনকে মারতে যাব? আবার পট পরিবর্তন হলে আপনারা কি আমাদের মারতে আসবেন? এইভাবে কি রাজনীতি চলবে?
এটা তো একটা খারাপ জিনিস। এখন আর কেউ ভয়ে রাজনীতি করতে আসবে না। আমরা যারা রাজনীতি করি আমাদের মেরে ফেললেও আর আসলে রাজনীতি থেকে বিরতি রাখা সম্ভব না। কিন্তু পরবর্তী প্রজন্ম রাজনীতি করার আগে ১০০ বার ভাববে, তার গার্জিয়ানরা ১০০ বার ভাববে যে আসলে রাজনীতিটা করতে দেওয়া ঠিক হবে কিনা, ভবিষ্যৎ কি। আমরা আসলে শখে রাজনীতি করি, শুধু শখে বললে হবে না, আমাদের বংশ পরম্পরায় রাজনীতি করি। আহ আমাদের বংশে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের আওয়ামীর আওয়ামী কায়দার আওয়ামী ঘরোয়ার রাজনীতিবিদরা ছিলেন, সার্বক্ষণিক প্রধানমন্ত্রীর সাথে ছিলেন, বড় বড় সংগঠনের প্রধানের দায়িত্ব পালন করেছেন। যাই হোক, ক্ষমতা আমরাও দেখাতে পারতাম, কিন্তু আমরা কখনো ওই ক্ষমতাটা দেখাইনি। আমি আমার বিরোধী দলের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এটা করেন না, ক্ষমতা চিরস্থায়ী না। আপনারা তো এটা দেখছেন, প্রমাণ হয়েছে। সুষ্ঠু রাজনীতি করেন, জঙ্গিবাদের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশের মূলধারা রাজনীতিটা করেন। আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করি। তবে আমার পরিবারের যে ক্ষতি হলো, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হলো, আমার বাসার ক্ষয়ক্ষতি হলো, আমার ছোট ভাইটা পরীক্ষা দিতে পারে নাই, আমার আম্মু অসুস্থ আরো বেশি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমরা নিজ নিজ বাসায় থাকতে পারি না। আর আমার এই গল্পটা হয়তো ছোট, আরো অনেক বড় বড় গল্প আছে, যাদের পরিবারের কাউকে মেরে ফেলেছে, সন্তানকে না পেয়ে মাকে মেরে ফেলেছে, তারপরে আছে সন্তানকে না পেয়ে পিতাকে মেরে ফেলেছে। আসুন না, এই সমস্ত রাজনীতিগুলো পরিত্যাগ করি। আমরা আমরা সভ্য রাজনীতিটা করি, আমরা পড়াশোনার মাধ্যমে রাজনীতি করি, আমরা জ্ঞান চর্চা করার মাধ্যমে রাজনীতি করি, এদেশের উন্নয়নের রাজনীতি করি। আসেন পরিবর্তন হই। আর কত, আর কত, এইভাবে কোনোদিন সম্ভব না। আপনারা আজকে কিছুদিন পর অন্য একটা দল ক্ষমতা আসলে আপনাদের উপরে অ্যাটাক হবে, তার কিছুদিন পর অন্য একটা দল ক্ষমতা আসলে আমাদের উপরে অ্যাটাক হবে। এগুলো কেন? আমরা সুষ্ঠুভাবে চলি না। ধরেন আওয়ামী লীগের 10টা ভুল ছিল, সে 10টা ভুলের শাস্তি কি এই সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পাবে? এটা কখনো ঠিক না। আপনারা যারা যারা অন্যায় করেছে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেন। মব জাস্টিসের কি দরকার? মবের তো কোনো এখানে প্রয়োজন ছিল না। আশা করি আপনাদের সকলের শুভবুদ্ধির উদয় হবে।